তো আমি আগে শুনেছিলাম হলের বড় ভাইদের কাছে একটা গল্প ছাত্রদল সম্পর্কে। সেই গল্পটি হলো ছাত্রদলের নাকি জিয়াউর রহমান বলেছিলেন তোমরা ফিটফাট হয়ে থাকবা। তো ওরা ক্যাশ পরে একদম জামা টামা পরে খুব সুন্দর করে ওই সময় ছাত্রদল হলো ঘোরাফেরা করতো। এমনকি হল থেকেও নাকি মেয়েরা হলো তাদেরকে দেখার জন্য আসতো, আরে এত সুন্দর পোলাপাইন কই থেকে আসলো। তো ওরা 90-এর সময় যে আমাদের গণঅভ্যুত্থানটা হয়েছিল সেখানে তাদের ভূমিকা বেশ ভালো ভূমিকা ছিল। এই গণঅভ্যুত্থানের পরে এই সংগঠনটা নষ্ট হয়ে গিয়েছিল, কেউ বাসের ব্যবসায় ঢুকছে, কেউ কারণ বাজারে মাছের ব্যবসায় ঢুকছে। অথচ এই সংগঠনটা বাংলাদেশের যে ভবিষ্যৎ বাংলাদেশের ব্যানগার্ড হবে এরকম একটা কথা ছিল। তা আমি তাদের কাছে আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের কাজ না করে আপনাদেরকে আমি একটা কাজ দিই। সেই কাজটা হলো ভারত থেকে গেরুয়া পতাকা দিয়ে বাংলাদেশকে দখল দেওয়ার জন্য সীমান্তের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষকে ভারত সরকার জড়ো করতেছে। আপনারা যদি কোনো কাজ কাম না থাকে ওইখানে সীমান্তে যে ধান ক্ষেতগুলো আছে, যেই ধানের জন্য আপনারা এত যুদ্ধ করেন, এই ধান ক্ষেতগুলো গিয়ে আল্লাহর হস্তে পাহারা দেন, যাতে ভারত থেকে কোনো গেরুয়া পতাকা ভারত থেকে পুশিং করে কাউকে বাংলাদেশে না পাঠাতে পারে। অ্যাটলিস্ট হলে আপনাদের মান সম্মান গুলা ফিরে আসবে। এইসব সন্ত্রাসী আজেবাজে কাজ আপনারা করবেন না। আমি আগে ঘোষণা দিয়েছি, জীবন মৃত্যু আল্লাহর হাতে, যত বাধা দিবে তত আমরা হলো মানুষের মধ্যে যাব। আগে হলো আমরা বিভাগীয় শহরে যেতাম, জেলা শহরে যেতাম, এখন আমরা হলো গ্রামগঞ্জে যাওয়া শুরু করেছি। গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাল্লাহ আমরা যাব বাংলাদেশের যেই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাটা নিয়ে। বাংলাদেশের গতকালকে আমাকে কয়েকজন জানিয়েছে বড় একটি ঘটনা ঘটতে যাচ্ছে অথবা তারা প্রচেষ্টা করছে। সেটা হলো তফসিল 2 অনুযায়ী ইউনিয়নে যারা ইলেকশন করবে তাদের একটা অঙ্গীকারনামা থাকে, অথবা যারা পার্লামেন্টারি অ্যাসেম্বলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি, তাদের অঙ্গীকারনামায় একটা অংশ থাকে আমি কোনো নিষিদ্ধ সংগঠনের কোনো প্রতিনিধি হব না, এটা থাকে। এটার মাধ্যমে কি হয়, সরকারের যে সিকিউরিটি ফোর্স এনফোর্সমেন্ট এজেন্সিগুলো কর্তৃক অথবা সরকার কর্তৃক যেই সংগঠনটা নিষিদ্ধ থাকে সেই সংগঠনের কেউ হলো ইলেকশনে অংশগ্রহণ করতে পারে না। তো ইসির যিনি কমিশনার মাসুদুর রহমান, উনি গতকালকে এই বিষয়টি হলো প্রস্তাবনা আকারে হাজির করতে চাচ্ছেন যে ওই অঙ্গীকারনামা থেকে এই অংশটা বাদ দেওয়ার জন্য। মতলবটা বুঝছেন কেন? কারণ উনি চায় আওয়ামী লীগকে হলো সুযোগ করে দেওয়ার জন্য ইলেকশনে। তো সরকার একদিকে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে, আর একদিকে হলো নারায়ণগঞ্জে হলো এই একদম জেল খুলে যায় হলো আইবি রহমানকে হলো বাসায় তুলে দিয়ে আসছে। সে নাকি আজকে ঘোষণাও দিচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশনে অংশগ্রহণ করবে। আরেকদিকে হলো মানে রাস্তায় হলো ছাত্রলীগের সরকার মিছিল করতে দিচ্ছে। আরেকদিকে হলো আওয়ামী লীগের যতগুলা টাকাগুলা আছে সবগুলা লুটপাট করে ইসলামী ব্যাংকের সামনে হলো সালাউদ্দিন সাহেব এসালাম গ্রুপটা দখল দিয়েছে। তা আমি তো এই গ্রুপের নাম আর এসালাম গ্রুপ বলতে রাজি না, সালাউদ্দিন গ্রুপ বলতে রাজি এখন আমি। উনি আবারই ওনার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে পুলিশ বাহিনী নিয়ে ইসলামী ব্যাংকের সামনে সবাইকে রেখেছে, কারণ ওই গ্রুপটাকে আবার ইসলামী ব্যাংকের মাধ্যমে পুনর্বাসিত করার হলো প্রচেষ্টা চালাচ্ছে। তো বাংলাদেশের হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের সাথে তারা একটা গোপন আতাতে প্রেমে মতেছে সরকার। তো অনেকেই পড়ে যে কেউ পড়ে কামের ফাঁদে, সরকার কিসের ফাঁদে পড়েছে? সরকার হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। আর এই সরকারকে হলো আওয়ামী লীগের ফাঁদ থেকে ফেরত নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের ফাঁদটা কেমন? আওয়ামী লীগের ফাঁদ দেখতে পাবেন রাস্তায় যখন আপনার বাচ্চা হলো বাংলাদেশের জন্য নেমেছিল, তার হলো বুকে গুলি চালিয়েছিল। আমি বলেছিলাম এই আওয়ামী লীগে একদিন হলো বাংলাদেশের জাতীয়তাবাদী যারা রাজনীতির কথা বলে তাদের বুকে গুলি চালাবে যদি তাদেরকে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা সুযোগ করে দেয়। অনেকেই বলবে গণতান্ত্রিক পরিবেশে আগামী ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আমরা বলবো যে গণতন্ত্র যত আপনি মুখে চর্চা করেন, বিচার শব্দটা কি আপনার মুখে সাজে না? যদি আওয়ামী লীগের বিচার হয় কোর্ট সিদ্ধান্ত নিবে। এটা কি সেই বিচারের পরে যে মানুষগুলোকে হত্যা করেছে সে কি রাজনীতি করতে পারবে নাকি পারবে না? এটা কোর্ট সিদ্ধান্ত নিবে। তো ওনারা বলে যে না, এটা কোর্ট সিদ্ধান্ত নিতে পারবে না, আমরা হলো মাঠে ছেড়ে দিই। তো বিএনপির অনেক বড় বড় নেতা গোপন মিটিং এ তারা এগুলা বলে যে জামায়াতকে সাইজ করে দেওয়ার জন্য হলো আওয়ামী লীগকে মাঠে না নামাইলে হবে না। তো আপনাদের এত বড় সংগঠন, এত ভোট পাইলেন, পাড়ায় মহল্লায় নাকি সংগঠন যাদেরকে গত 17 বছর খুঁজে পাওয়া যায় নাই, এবং এখন বড় বড় মিছিল করে গরু বাজার দখল দেন, হাট ইজারা দেন, তারপরে হলো সিএনজি স্টেশন দখল করেন।
তো এই কাজগুলো না করে আল্লাহর হস্তে আপনারা হলো যদি সাহস থাকে রাজপথে আওয়ামী লীগকে প্রতিহত করেন, প্রতিহত করবেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। আপনি হলো আওয়ামী লীগ দেখলে হলো সরকার হলো এখন লেঞ্জা গুটিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে। তো আপনি পুলিশ দিয়েও আওয়ামী লীগকে কিছু বলছেন না, নিজস্ব বাহিনী দিয়েও কিছু বলছেন না, তাহলে বাংলাদেশকে আবারই সরকার নতুন করে কোন দেশের কাছে বিক্রি করার পায়তারা করতেছে সে বিষয় হলো আমরা সরকারের কাছে প্রশ্ন রাখি। তো যে বিষয়টা থেকে আমি অবতারণা করেছিলাম, ইসি যদি এই নিয়মটা করে আমরা সামনে সপ্তাহে ইসির কাছে যাব, যদি এই অঙ্গীকার নামা বাদ দেওয়া হয় আমরা ইসির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিব। এমনি ইসি এই একটি বাংলাদেশে ইঞ্জিনিয়ার একটি ইলেকশনের আয়োজন তারা করেছে, নতুন করে আবার তারা যদি কোনো ধরনের এই ধরনের ইঞ্জিনিয়ারিং করার প্রচেষ্টা করে, তাহলে ইসি একটি স্বাধীন কমিশন সেটা যদি কেউ মেরুদণ্ড ভাঙার চেষ্টা করে আমরা রাজপথে শক্ত পদক্ষেপ নিব এবং ইসিকে বাধ্য করব স্বাধীন একটি প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য। আজকের আলোচনা যেটা আপনারা দেখেছেন যে আয়োজন করা হয়েছে হলো বাজেট। এই বাজেটে তরুণদের কোনো অংশ সরকার দিবে না। সরকার চায় তরুণরা হলো গাড়ির পিছনে ঘুরুক, যেটা একটু আগে একজন বক্তা বলেছেন। বাংলাদেশের যে দক্ষ জনশক্তিতে যদি রূপান্তর করে তাহলে তো মাঠে মিছিলে গিয়ে এই ধরনের অভুক্ত এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠী হলো সরকার খুঁজে পাবে না। তো সরকার যদি খুঁজে না পায় তাহলে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটির একটা প্রবলেম, যেটা আমি বলে থাকি, তরুণরা যদি স্কিল না হয় একজনের হাতে একটা বোম ধরায়া দিবে, যাও তুমি এটা কাউকে মেরে আসো, যাও এনসিপির অফিসের সামনে একটা ককটেল মেরে আসো, তোমাকে হলো 500 টাকা দেওয়া হবে। এ দেখেছেন কয়েকদিন আগে আমাদের অফিসের সামনে শুধু ককটেল মারে। এগুলো তো তরুণরা মারে, এবং যেখানে আমরা সিসি ক্যামেরা ধরতে পেরেছি অনেকেই যুবক ছিল। এই যুবকদের যদি সে চাকরি থাকতো তাহলে তো ওরা হাতে টাকা দিয়ে বলতে পারতো না যাও তুমি একটা ককটেল মেরে আসো। তো বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি দেখবেন এই সময়গুলোতে আপনি বিএনপি যখন প্রোগ্রাম করতো তখনও হলো এই যে অফিসের সামনে তখন ককটেল মারতো। আওয়ামী লীগের সন্ত্রাসী গুন্ডা বাহিনী তারা হলো মানুষকে টাকা দিয়ে সে কাজগুলো করিয়েছে। এই সরকার যদি তরুণদের কোনো ব্যবস্থা করতে না পারে, চাকরির ব্যবস্থা করতে না পারে, কর্মসংস্থান থেকে শুরু করে যথাযথ একটি পলিসির মাধ্যমে বাংলাদেশকে নতুন ভাবে রূপান্তর করতে না পারে, এই তরুণরাই কিন্তু আবার হলো সরকার দেশ সবার জন্য একটা বোঝা হয়ে যাবে। যেই জিনিসটা সত্যি, জাপানে যেমন পারমাণবিক বোমা অনেকে বিদ্যুৎ উৎপাদন করে, আবারই হলো জাপানের অবস্থা দেখেছেন কি হয়েছে। শক্তিকে ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ ভাবেও ব্যবহার করা যায়। এই সরকার হলো উদ্যোগ নিয়েছে শক্তিকে হলো খারাপ ভাবে ব্যবহার করবে। তো আমাদের জায়গা থেকে আমরা সরকারকে হলো কনস্ট্রাকটিভ ভাবে পরামর্শ দিতে চাই। সরকার এমন একটা ভাব নিয়েছে যে হলো আমি কারো কথা শুনবো না, আমি 200 সিট পেয়েছি। মানুষ তো আপনাদেরকে 200 সিটে এই জন্যই বসিয়েছে, একটু অনেক উপরে উঠানোর চেষ্টা করে না মানুষ অনেক সময় মইটা কেড়ে নেওয়ার জন্য। জনগণ কিন্তু ইলেকশনের পরে এই বিএনপি সরকারের মইটা কেড়ে নিয়ে গিয়েছে। এখন সরকার গাছের উপর থেকে চিল্লাচ্ছে, আরে ভাই আমি সবাইকে নিয়ে কাজ করব, এই আসবি তোকে মারবো ধরবো। এই ধরনের পাগলের যে প্রলাপগুলো সরকার গাছের উপর থেকে বসে বসে বলছে, আমরা জনগণ বলছি মই দিব যদি আপনি সংস্কার বাস্তবায়ন করেন, মই দিব যদি আপনি হলো বাংলাদেশে বিচার বাস্তবায়ন করেন, মই দিব যদি বাজেটের মধ্যে যে তরুণরা নেমে এসেছিল রাস্তায় বৈষম্যের বিরুদ্ধে কর্মসংস্থানের জন্য সেই তরুণদের যদি ব্যবস্থা করেন তাহলে আপনাকে মই দেওয়া হবে। আর যদি আপনারা এটা না করতে পারেন তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল সেই পরিণতি হবে। অনেকেই জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের যে পরিণতি বিএনপির পরিণতি সে পরিণতি কেন হবে? কেন হবে? কারণ আওয়ামী লীগের যে সিস্টেমের কারণে পরিণত হয়েছিল সেই সিস্টেমে যদি আপনিও থাকেন, সেই সিস্টেমটা তো তরুণ প্রজন্ম ভাঙতে চায়। তো যখন আপনি গাছের উপরে থাকবেন আর গাছের নিচে হলো গাছ কাটা হবে, সে গাছ যখন পড়বে আপনিও তো একসাথে পড়ে যাবেন, নাকি আপনার কাছে তো এমন কোনো যন্ত্র বিশেষ নাই আপনি হলো আকাশের দিকে উড়ে যাবেন। তো আমাদের বড় একটা ন্যাশনাল সিকিউরিটির জায়গা যেটা আছে বর্তমানে, এই তরুণদেরকে সঠিকভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে, বাজেটে তাদের অংশগ্রহণ রাখতে হবে এবং এই তরুণদেরকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবহার করতে হবে। সর্ব জায়গায় সীমান্ত, আমি গতকাল সীমান্ত গিয়েছিলাম, তারা খোঁজ পেয়ে হলো 10টা পরিবার, এক পরিবারে 10 জন মানুষ, তারা হলো আবার রাতারাতি হলো বিএসএফ তাদেরকে নিয়ে গিয়েছে ইন্ডিয়া। আবার আজকে শুনলাম আবার সর্ব জায়গায় হলো বাংলাদেশে রেখে তারা দৌড় মারে হলো পালিয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল রেকর্ড আছে, আন্তর্জাতিক আইন আছে, সে আইনে কথা বলবে
ঠিক আছে, যদি কেউ বাংলাদেশ থেকে অবৈধভাবে গিয়ে থাকে আইনের মাধ্যমে, সরকারের নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে তারা আসবে, সমস্যা নাই তো। কিন্তু আপনি যে মানুষটা দীর্ঘদিন ধরে ভারতে ছিল, শুধুমাত্র তার একটা পরিচয় মুসলমান হওয়ার কারণে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে আপনি তাকে ট্যাগলাইন করলেন যে তুমি মুসলিম, তুমি বাংলাদেশি, তুমি অবৈধ বাংলাদেশি, তোমাকে আমি সীমান্তের ওপারে রেখে চলে আসবো। এটা দক্ষিণ এশিয়াতে নতুন ধরনের একটা এথনিক ক্লিনজিং যেভাবে রোহিঙ্গাদের উপরে চালানো হয়েছে